নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকের ভিডিওটি আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্ট, তার সাথে আমাদের সকলের জানা উচিত। বিশেষ করে যারা আমরা এটিএম কার্ড ব্যবহার করছি, এটিএম কার্ড যারা আমরা ব্যবহার করি তাদের কিন্তু আবার কপালে সর্বনাশ, তাদের কিন্তু পকেট কাটতে চলেছে, তাদের কিন্তু এক্সট্রা গাটের করি খরচা হতে চলেছে। কারণ সরকার নতুন অর্থবর্ষে এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা চার্জ নিয়ে আসছে, আর সেই নিয়েই কিন্তু আমাদের ভিডিওর টপিক। এটিএম চার্জ ইনক্রিজ ফ্রম 1 এপ্রিল, অর্থাৎ 1 এপ্রিল থেকে এটিএম কার্ডের চার্জ কিন্তু বাড়তে চলেছে। আজকের ভিডিওতে দেখে নেব এই নিয়ে কি খবর আছে, আরবিআই কি নোটিশে কি বলেছে, তার সাথে নতুন যে রুলস আসছে সেখানে কি এক্সট্রা চার্জ লাগবে, এর ভালো দিক কি, এর খারাপ দিক কি। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, আর তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন। এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের খবর বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও, যারা আমরা এটিএম কার্ড ব্যবহার করছি তাদের জন্য কিন্তু খারাপ খবর। কারণ নতুন যে অর্থবর্ষ শুরু হতে চলেছে 2025-26, এটিএম কার্ড যারা আমরা ব্যবহার করছি তাদের কিন্তু এক্সট্রা খরচ হতে চলেছে, এক্সট্রা চার্জ দিতে হবে আমাদেরকে। আর সেরকমই কিন্তু নতুন নিয়ম আনতে চলেছে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর সেই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে এবং বিরোধীরা সরকার পক্ষকে চেপে ধরেছে। সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে যে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা, সেই প্রশ্ন কিন্তু আরও একবার সামনে এসছে। এখন দেখে নেব এই আরবিআই নতুন নোটিশ কি দিয়েছে। মেনলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রত্যেকটি ব্যাংকে যারা এটিএম ব্যবহার করেন সেই এটিএম কার্ড হোল্ডারদের জন্য নতুন চার্জ আনতে চলেছে নতুন নিয়মে। আর এই খবর প্রকাশ হয়েছে কেন্দ্র সরকারের যে ডিডি নিউজ চ্যানেল আছে, সে ডিডি নিউজ চ্যানেলের খবরে। সেখানে বলা হয়েছে 1 এপ্রিল থেকে কিন্তু যারা এটিএম আমরা ব্যবহার করি সেই এটিএমের ইন্টারচার্জের জন্য এক্সট্রা টাকা খরচ করতে হবে, আর সেই টাকা যাবে যারা এটিএম কার্ড ব্যবহার করেন তাদের পকেট থেকে। এখন এই ইন্টারচার্জ কি? কোনো একটি ব্যাংকের এটিএম কার্ড হোল্ডার সেই নিজের ব্যাংকের এটিএম কাউন্টার থেকে টাকা না তুলে যদি অন্য কোনো ব্যাংকের এটিএম কাউন্টার থেকে টাকা তুলে, তাহলে ওই কার্ড হোল্ডারের নিজের যে ব্যাংক, সেই ব্যাংক কর্তৃপক্ষকে যে ব্যাংকের এটিএম কাউন্টার থেকে টাকা তুলেছে তাকে কিন্তু একটা এক্সট্রা চার্জ দিতে হয়, সেটা হচ্ছে ইন্টার চার্জ। অর্থাৎ যদি কোনো একজন এসবিআইয়ের এটিএম কার্ড ব্যবহারকারী তিনি এসবিআইয়ের এটিএম কাউন্টার থেকে টাকা না তুলে পাঞ্জাব বা অন্য কোনো ব্যাংকের এটিএম কাউন্টার থেকে টাকা তুলেন, তাহলে ওই এসবিআই ব্যাংক কর্তৃপক্ষকে ওই পিএনবি ব্যাংক কর্তৃপক্ষকে একটা এক্সট্রা টাকা দিতে হয়, সেটাই হচ্ছে ইন্টারচার্জ। আর এই ইন্টারচার্জের কিন্তু পরিমাণ বাড়তে চলেছে, আর সেটা কিন্তু যারা এটিএম কার্ড ব্যবহার করছেন তাদের পকেট থেকেই সেই টাকা দিতে হবে। অর্থাৎ এটিএম ব্যবহারের ক্ষেত্রে খরচ বাড়তে চলেছে, অর্থাৎ এটিএম চার্জ ব্যবহারের যে ফিস বা শুল্ক বাড়তে চলেছে সেটা নিয়ে দেখে নেব। তার আগে আমরা এটিএম সম্পর্কে একটু জেনে নিই, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামে ইম্পর্টেন্ট। এটিএম এর পুরো নাম কি? বারবার পরীক্ষা পড়ে অটোমেটেড টেলার মেশিন। এটিএম আবিষ্কার করেছিলেন সেফার্ড বেরন, আর ভারতবর্ষে এটিএম পরিষেবা চালু করেছিল এইচএসবিসি ব্যাংক। হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন 1987 সালে। এখন এই যে আমরা এটিএম কাউন্টার থেকে টাকা তুলি, এখানে কিন্তু আমরা ফ্রিতে ট্রানজাকশন করি, অর্থাৎ এখানেও কিন্তু একটা রুলস আছে আমরা কতবার ফ্রিতে টাকা পয়সা তুলতে পারবো। অর্থাৎ এখানেও একটা নির্দিষ্ট রুলস আছে, যে আমরা এটিএম কার্ড ব্যবহার করে কতবার ফ্রিতে ট্রানজাকশন করতে পারবো, সে টাকা তোলা কিংবা ব্যালেন্স এনকোয়ারি। 2014 সালের নিয়ম অনুযায়ী কোনো ব্যাংকের এটিএম কার্ড দিয়ে সেই ব্যাংকের এটিএম কাউন্টার, অর্থাৎ হোম ব্যাংকের এটিএম কাউন্টার থেকে সর্বোচ্চ 5 বার ফ্রিতে ট্রানজাকশন করা যাবে, সে ক্যাশ উইথড্রল কিংবা ব্যালেন্স এনকোয়ারি। আর আদার্স ব্যাংকের এটিএম কাউন্টার থেকে সর্বোচ্চ 3 বার ফ্রিতে ট্রানজাকশন করা যাবে, সে ক্যাশ উইথড্রল কিংবা ব্যালেন্স এনকোয়ারি। অর্থাৎ আমি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করি, তাহলে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কাউন্টার থেকে প্রতি মাসে সর্বোচ্চ 5 বার ফ্রিতে ট্রানজাকশন করতে পারবো। আদার্স ব্যাংকের এটিএম কাউন্টার, অর্থাৎ পিএনবি ব্যাংকের এটিএম কাউন্টার বাদে
অন্যান্য ব্যাংকে যে সমস্ত এটিএম কাউন্টারগুলি আছে সেখান থেকে আমি সর্বোচ্চ 3 বার ফ্রিতে ট্রানজাকশান করতে পারবো, সে টাকা তোলা কিংবা মিনি স্টেটমেন্ট। তবে মেট্রো সিটি বাদে এই আদার্স ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আরও 2 বার এক্সট্রা বিনামূল্যে ট্রানজাকশান করা যায়। অর্থাৎ যদি আমরা কমন রুলস ধরে নিই তাহলে হোম ব্যাংকে আমরা 5 বার ফ্রিতে ট্রানজাকশান করতে পারবো, আর আদার্স ব্যাংকের এটিএম কাউন্টার থেকে আমরা 3 বার ফ্রিতে ট্রানজাকশান করতে পারবো। অর্থাৎ মোট 8 বার আমরা ফ্রিতে ট্রানজাকশান করতে পাচ্ছি। এই 8 বারের পরেই যখন আমরা 9 বার করতে যাব তখনই কিন্তু প্রতিবার ট্রানজাকশান করার ক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা চার্জ দিতে হয়, সে টাকা উইথড্রলের ক্ষেত্রেও আর ব্যালেন্স ইনকোয়ারির ক্ষেত্রেও। এতদিন এই 8 বারের পরে যখন আমরা কোনো এটিএম কাউন্টার থেকে টাকা উইথড্রল করি তখন আমাদেরকে দিতে হতো 17 টাকা প্রত্যেকটি উইথড্রলের ক্ষেত্রে, আর 6 টাকা প্রত্যেকটি এই মিনি স্টেটমেন্ট বা ব্যালেন্স ইনকোয়ারির ক্ষেত্রে। এখন সেটাই কিন্তু বাড়তে চলেছে নতুন নিয়ম অনুযায়ী 1 এপ্রিল থেকে এটা বাড়তে চলেছে। নতুন নিয়মের ক্ষেত্রে এই 8 বার ফ্রিতে ট্রানজাকশানের সময়সীমা পেরিয়ে গেলে পরবর্তী যতবার আমরা ট্রানজাকশান করব সেখানে ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে এতদিন দিতে হতো 17 টাকা, সেটা বেড়ে 19 টাকা হতে চলেছে। অর্থাৎ 2 টাকা বাড়তে চলেছে বা তার থেকে বেশি বাড়তেও পারে। তবে লেটেস্ট যে খবর আছে সেখানে 17 থেকে বেড়ে 19 টাকা খরচ হবে। অন্যদিকে ওই 8 বারের বাদে প্রতিবার যখন আমরা মিনি স্টেটমেন্ট চেক করতে যাব তখন এতদিন দিতে হতো 6 টাকা করে, এরপর দিতে হবে 7 টাকা। তবে এইটাও কিন্তু 7 টাকার বেশিও হতে পারে। অর্থাৎ 1 টাকা বাড়তে চলেছে বা তার বেশিও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত যা খবর 1 টাকা বেড়ে 7 টাকা হবে। এখন দেখতে পেলাম যে কি পরিবর্তন হতে চলেছে। এখন এই যে রুলস পরিবর্তন হয়েছে তার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে যারা ছোট ব্যাংক আছে তাদের কিন্তু এটিএম কাউন্টার সীমিত, সব স্থানে কিন্তু তাদের এটিএম কাউন্টার নেই। তাই কাস্টমাররা বাধ্য হয়ে কিন্তু অন্য ব্যাংকের এটিএম কাউন্টার থেকে টাকা তুলে সেই এক্সট্রা চার্জ ওই নির্দিষ্ট ব্যাংকে দিতে হতো। সেই চার্জটা কিন্তু দেবে কারা? কাস্টমার যারা ব্যবহার করছে তারা দেবে এক্সট্রা চার্জ, তাদের ক্ষেত্রে ভালো। অন্যদিকে যেগুলি হোয়াইট লেভেল এটিএম আছে, অর্থাৎ যে সমস্ত এটিএম কাউন্টারের যে কোম্পানি সে কোম্পানির কোনো ব্যাংক নেই, তারা শুধুমাত্র এটিএম পরিষেবা দেয়, যেমন হচ্ছে ওয়ান ইন্ডিয়া কিংবা টাটা ইন্ডিক্যাশ বা হিটাচি, এরা কিন্তু কোনো ব্যাংক নয়, তবে এরা এটিএম পরিষেবা দিয়ে থাকে। এদের সুবিধা হবে কারণ এদের সমস্ত কাস্টমারই হচ্ছে আদার্স ব্যাংকের কাস্টমার, তার ফলে আদার্স ব্যাংক থেকে কিন্তু তারা বেশি বেশি করে টাকা পাবে। অন্যদিকে যে সমস্ত ব্যাংকগুলি খুবই বড় যেমন এসবিআই, পিএনবি, এদের কিন্তু এটিএম কাউন্টার সারা ভারত জুড়ে আছে, গ্রামে আছে, শহরে আছে, মফস্বল এলাকাতে আছে, একই শহরে একাধিক এটিএম কাউন্টার আছে। তার ফলে অন্য যে সমস্ত ব্যাংকগুলির এটিএম কাউন্টারের সংখ্যা কম তারা কিন্তু এখান থেকে টাকা তুলে, তার ফলে এই সমস্ত ব্যাংকগুলি কিন্তু এক্সট্রা টাকা পাবে। মানে আমরা এটিএম কার্ডের চার্জ বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষ কিন্তু এই এটিএম কার্ড থেকে টাকা তুলবে না, তারা ইউপিআই পেমেন্টের উপরে বেশি জোর দেবে। আর সরকার চাইছে যে ক্যাশলেস ট্রানজাকশন বা ইউপিআই পেমেন্ট বাড়ুক, তাহলে কিন্তু সরকার সহজে সেটাকে মনিটরিং করতে পারবে বা রেগুলেট করতে পারবে। অন্যদিকে এটা কিন্তু সরকারের জন্য ভালো হলো। ব্যাংকগুলি এক্সট্রা টাকা পাচ্ছে মানে কি সরকার এক্সট্রা টাকা পাবে, তার ফলে কিন্তু সরকারের কিন্তু একটা খুব ভালো হলো। এখন ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টাকার খরচ বাড়াচ্ছে, পাবলিককে এক্সট্রা টাকা দিতে হবে, পকেটে খরচা কিন্তু বাড়বে। এমনিতেই কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি কিন্তু হয়েই যাচ্ছে, তার সঙ্গে আবার এটিএম খরচও টাকা বাড়ছে। তার ফলে যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, গরিব, এসসি, এসটি, ওবিসি বা গ্রামের দিকে যারা বসবাস করে তাদের জন্য কিন্তু খুবই খারাপ। অন্যদিকে যারা পরিযায়ী শ্রমিক আছে, যারা নিজের বাড়ি ছেড়ে অন্য জেলায় বা অন্য রাজ্যে বা অন্য দেশে কাজ করছে পেটের জন্য এবং পরিবারকে প্রতি মাসে ধাপে ধাপে টাকা পাঠায়, আর সেই টাকা কিন্তু তাদের পরিবার ধাপে ধাপে তুলে এবং তাদেরকে এক মাসে একাধিকবার ট্রানজাকশান করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা, এক্সট্রা টাকা তাদেরকে দিতে হবে। সেম একইভাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে থেকে পড়াশোনা করে, সে হোস্টেলে কিংবা মেসে, তাদের জন্য কিন্তু বাড়ি থেকে ধাপে ধাপে টাকা পাঠানো হয়, তাদেরকেও কিন্তু প্রতি মাসে একাধিকবার টাকা তুলতে হয়, তাদেরও কিন্তু সমস্যা হবে। অন্যদিকে যারা ব্যবসা করেন, যে পণ্যের উপর তারা ব্যবসা করেন সেই পণ্যকে তারা অন্য জেলায় বা অন্য রাজ্যে পাঠান এবং তাদের প্রতিদিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, তারাও কিন্তু টাকা তুলে তাদের অন্য কোনো কাস্টমার কিংবা তাদের যারা কর্মী তাদেরকে বেতন দেয়, তাদেরকেও কিন্তু টাকা বারবার তুলতে হয়, তারাও কিন্তু সমস্যায় পড়বে। অন্যদিকে আমাদের এই মুহূর্তে এটিএম কাউন্টারগুলিতে
ছোট টাকার নোট নেই, বেশিরভাগটাই 500 টাকার নোট, আর আমাদেরকে তুলতে হচ্ছে 500 টাকা। এবং সেই 500 টাকা যখন আমরা বাজারে খরচ করতে যাচ্ছি আমাদের সমস্যা হচ্ছে, সেখানে হয়তো আমাদেরকে এক্সট্রা টাকা দিয়ে টাকা ভাঙাতে হচ্ছে, আবার এটিএমে তুলতে গেলে আমাদের এক্সট্রা টাকা খরচ হবে, অর্থাৎ দুই দিকে কিন্তু আমাদের টাকা খরচ হবে। এটা কিন্তু ঠিক নয়। অন্যদিকে আমরা বললাম কি যে এটিএমে চার্জ বাড়ছে, যারা একটু ভালো বোঝে তারা কি করবে, তারা ইউপিআই পেমেন্ট করবে, অর্থাৎ ইউপিআই পেমেন্টের দিকে কিন্তু ঝোঁক বাড়ছে। কিন্তু যারা ইউপিআই পেমেন্টটাকে ঠিকঠাকভাবে বোঝে না বা করতে পারে না বা খুব কম করে, যেমন যারা একটু কম শিক্ষিত বা পিছিয়ে পড়া মানুষ, তাদের কিন্তু জালিয়াতি হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যাবে, কারণ এখন কিন্তু ইউপিআই জালিয়াতি ব্যাপক বাড়ছে। অন্যদিকে সরকার এক্সট্রা টাকা পাবে, আমরা জানি অর্থনৈতিক নীতিতে কিন্তু একটা সমস্যা আছে বা বিতর্ক আছে। সরকার দেশের জিডিপি বা অন্য ক্ষেত্রে উন্নতির বিষয়টি না জোর দিয়ে সাধারণ মানুষের উপরে কিন্তু বেশি বেশি করে বোঝা চাপিয়ে দিচ্ছে। আমরা গ্যাসের দাম দেখেছি, পেট্রোল ডিজেলের দাম দেখেছি, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, আবার এটিএম ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু টাকা বাড়িয়ে দিচ্ছে, আর মানুষের সেটা সমস্যা হচ্ছে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি এটিএম চার্জ বৃদ্ধি নিয়ে গোটা বিষয়টি তুলে ধরলাম। এখন এটিএম চার্জ বৃদ্ধি নিয়ে আপনার কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।